আর্টিকেল 214 বলা হয়েছে যে দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট ফর ইচ স্টেট, অর্থাৎ প্রতিটি রাজ্যে একটি হাইকোর্টে থাকবে। কিন্তু বেঞ্চের কথা তো আমাদের সংবিধানে লেখা নেই। আইন পড়ুয়া দু একজন ছাত্রছাত্রী আমাকে বলেছিলেন সে কথা, তার জন্যই আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, 1952 সালে যখন বর্তমান অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষাভাষী লোকেরা একটি স্বতন্ত্র রাজ্যের দাবি করেন এবং সেই স্বতন্ত্র দাবি পরিপ্রেক্ষিতে এক আন্দোলন তৈরি হয়েছিল এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পট্টি শ্রী রামাল্লু। উনি অনশন ধর্মঘটে বসেছিলেন 19 অক্টোবর 1952 সালে এবং অনশন চলাকালীন সময়েই 15 ডিসেম্বর 1952 সালে উনার মৃত্যু হয়। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি এই উত্তপ্ত পরিস্থিতিকে দমন করার জন্য একটি কমিশন গঠন করেন, যে কমিশনের নাম হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। যে কমিশনের নেতৃত্বে ছিলেন ফজল আলী চেয়ারম্যান এবং অন্যান্য আরো 2 সদস্য। এই কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 দেশের সংসদে প্রণয়ন হয় এবং এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এর সেকশন 51-এ বলা হয়েছে যে প্রতিটি রাজ্যে বা যদি হাইকোর্ট মনে করে তবে একটি বেঞ্চ বা একাধিক বেঞ্চ স্থাপন করতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সময় যে রিঅর্গানাইজেশন হয়েছিল সেই রিঅর্গানাইজেশনের আওতায় কিন্তু আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস ইনক্লুডিং আসাম আসেনি। তাহলে উত্তর পূর্বাঞ্চল বা আসামের রাজ্যে হাইকোর্টের কেমন করে বেঞ্চ হবে? তাই সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971 সালে নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট সংসদে প্রণয়ন করেন এবং এই যে নর্থ ইস্টার্ন এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971 রয়েছে, সেই অ্যাক্টের সেকশন 31-এ বলা হয়েছে যে কমন হাইকোর্টের আন্ডারেও এক বা একাধিক বেঞ্চ স্থাপন করা যাবে। এই যে আমি বললাম, এই কথা থেকে পরিষ্কার যে আমাদের দাবিটি ন্যায়সঙ্গত, আইনসঙ্গত। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি জিসি কলেজ অডিটোরিয়ামে। সেটা হাইকোর্টের একটা বেঞ্চ, বরাক ভ্যালিতে যে কোনো জায়গায় একটা সুইটেবল প্লেস দেখে এই বেঞ্চটা একটা আনার, সেই দাবিতেই আজকে একটা ইন্টেলেকচুয়াল মিট হচ্ছে। সেই মিটে আমি এসেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি আইনজীবীরা কি কি বলছেন, সমর্থকরা কি করলে আমরা এই বেঞ্চটা পাবো, সব কিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। বরাক ভ্যালির মানুষের অনেক প্রবলেম হয় গুয়াহাটি যেতে, এর জন্য বরাক ভ্যালিতে প্রায় 4300-র উপরে কেস পেন্ডিং রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক জায়গায় সেই বেঞ্চ, হাইকোর্টের বেঞ্চ কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের বরাক ভ্যালিতে সেটা প্রবলেম হচ্ছে। তো আমাদের যদি কিছু পেতে হয় সব সময় আমাদের আন্দোলন করতে হয়। তো যদি সহজভাবে এই বেঞ্চটা, হাইকোর্ট বেঞ্চটা যদি না হয়, তাহলে সবাই মিলে বৃহত্তর আন্দোলনে যোগ দেবেন। এমনটাই ঘটনা ঘটছে আজকে। চলুন আমার সাথে, আপনারাও দেখুন আমাদের বরাক ভ্যালিতে হাইকোর্টের বেঞ্চ আসা কিভাবে দরকার। আমাদের এই উপত্যকা থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় হাইকোর্টে গিয়ে মামলা দাখিল করা এবং চালাতে হলে যে আর্থিক ব্যয়ভার আমাদের এই অঞ্চলের গরিব এবং ক্ষুদ্র শিল্পী মানুষদের জন্য, শ্রমজীবী মানুষদের জন্য কতখানি কষ্টসাধ্য, কষ্টকর, এই সমস্ত কথা আপনাদের জানা এবং এখানে হয়তো অনেকেই আছেন যারা ভুক্তভোগী। সুতরাং এসব ব্যাপারে বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না। আমি শুধু এই গুয়াহাটি হাইকোর্টের একটি অনবদ্য দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হয়তো অনেকেরই জানা, তবু আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এই গুয়াহাটি হাইকোর্ট কিন্তু আমাদের স্বাধীনতার ঠিক পরেই 1948 সালে স্থাপিত হয়েছিল। তখনও আমাদের সংবিধান প্রণীত হয় নাই। ভারতের সংবিধান আমরা সবাই জানি 1950 সালের 26শে জানুয়ারি প্রণীত হয়েছিল। ঠিক এর আগ মুহূর্তে এই হাইকোর্টটি হয়। এটার একটা ইতিহাস এরকম, কারণ আমাদের স্বাধীনতার আগে আমাদের দেশ যে আইনে চলতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সেই আইনটি স্বাধীনতার ঠিক পরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 আসে, যার জন্য এখানে কিছু সংশোধন করা হয়। কিন্তু সংশোধন হলেও ততক্ষণ পর্যন্ত আমাদের সংবিধান প্রণীত হয়নি
এবং ভালো করে সমস্ত আইন এবং সমস্ত বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ বা স্থাপন এগুলো সম্পর্কে আরও অনেক কিছু করার বাকি ছিল, যার জন্য তখন ব্রিটিশ আমলের লর্ড মাউন্টব্যাটেন ছিলেন গভর্নর জেনারেল এবং স্বাধীনতার ঠিক পরে শ্রী রাজা গোপালাচারী মহাশয়কে প্রথম স্বাধীন ভারতবর্ষের গভর্নর জেনারেল করা হলেও কিন্তু তিনি আবার দায়িত্ব গ্রহণ করেন জুন মাসে, 1948 সালের জুন মাসে। যদিও তিনি সব সমস্ত ব্যবস্থা করেছিলেন, যাই হোক 1948 সালের এপ্রিল মাসে এই হাইকোর্ট স্থাপিত হয় গভর্নমেন্ট অফ জেনারেল, গভর্নর জেনারেলের এবং কেন্দ্রীয় শাসনের অধীনে। কিন্তু তখন ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে এই যে সমগ্র উত্তর পূর্বাঞ্চল, এটা বিস্তৃত এলাকা একটা, এই হাইকোর্ট স্থাপিত হয় শুধু আসামের জন্য। কিন্তু আপনারা জানেন যে এই বিস্তীর্ণ এলাকায় পরবর্তীকালে 6টি রাজ্য পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। এত বড় এলাকা, তখন এই গৌহাটি প্রশাসনিকভাবে যেহেতু সেটা আসাম কেন্দ্রিক ছিল এই সমস্ত এলাকা, কাজেই এই এলাকা একমাত্র হাইকোর্ট হয়ে ওঠে গৌহাটি হাইকোর্ট। অবশেষে আপনারা সেও জানেন যে মণিপুর, ত্রিপুরা এগুলি একটি রাজা শাসিত অঞ্চল ছিল এবং তারা ধীরে ধীরে পূর্ণ রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। আবার মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এইভাবে প্রত্যেকটি রাজ্যের মর্যাদা পায় এবং 2013 সালে এই ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়কে পূর্ণ রাজ্য হিসাবে তাদেরকে গৌহাটি হাইকোর্ট থেকে পৃথক হাইকোর্ট প্রদান করা হয়। বিকেন্দ্রীকরণ আরম্ভ হয়ে যায়। এর আগেই আমি আরেকটি কথা বলতে চাই যে এত বিস্তীর্ণ অঞ্চলকে শাসন করা এবং বিচার বিভাগীয় ব্যবস্থা অবলম্বন করা কঠিন হয়ে পড়ায় কেন্দ্র সরকার 1971 সালে নর্থ ইস্টার্ন রিঅর্গানাইজেশন অ্যাক্ট নামে একটি অ্যাক্ট আনে এবং সেটার মূল উদ্দেশ্যই ছিল যে ভৌগোলিক, রাজনৈতিক এবং বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ যাতে সুষ্ঠুভাবে করা যায়। এবং এর আওতাতেই শেষের দিকে আমরা দেখেছি যে এই রাজ্যগুলি তাদের পূর্ণভাবে প্রকাশিত হয়ে ওঠে। কিন্তু হাইকোর্টের বেলায় এখানেই বিকেন্দ্রীকরণ শেষ হয়ে যায়নি। এই 3টি জেলা যেমন ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় তারা পূর্ণ রাজ্য হিসাবে আলাদা হাইকোর্ট প্রাপ্ত হলেও তখনও কিন্তু ভৌগোলিক কারণে, নানা অসুবিধার কারণে বিকেন্দ্রীকরণের দাবি উঠে এবং ধীরে ধীরে এই বিকেন্দ্রীকরণে সায় দিয়ে আমাদের গৌহাটি হাইকোর্ট থেকে মিজোরামের আইজলে একটি বেঞ্চ স্থাপন করা হয়। তারপর নাগাল্যান্ডের কোহিমাতে একটি বেঞ্চ স্থাপন করা হয় এবং অরুণাচল প্রদেশেও একটি বেঞ্চ স্থাপন করা হয়। এইভাবে সমস্ত রাজ্যেই যখন বেঞ্চ স্থাপন করা হয়, এর যে মূলভূত কারণগুলি ছিল, কারণগুলি কি, যে মামলার আধিক্যতা এবং প্রধান যে যেখানে হাইকোর্টের প্রিন্সিপাল সিট যেটা, সেখান থেকে সেই জায়গার দূরত্ব এবং লিটিগেন্টসদের সুবিধা, যাতে লিটিগেন্টসরা কম খরচে, কম কষ্টে তারা সেই অধিকার সংক্রান্ত মামলাগুলি তারা নিয়ে পৌঁছতে পারে। এবং এটাই ছিল মূলভূত কারণ। এবং এই মূলভূত কারণগুলি যদি দেখেন তাহলে আমাদের বরাক ভ্যালির সমস্যাটা ছিল বেশি প্রাঞ্জল, কারণ আমাদের মামলার সংখ্যাও অনেক অধিক, আমাদের দূরত্বও অনেক, আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বেহাল এবং আমাদের এখানের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী মহল এবং অনুন্নত শ্রেণীর যারা আয়ের মানুষ, এদের পক্ষে এত টাকা খরচ করে গৌহাটি সেখানে গিয়ে মামলা পরিচালনা করা, সেখানে উকিল ধরা, দিনের পর দিন সেখানে যাওয়া আসা করা, হোটেলে থাকা, এই সমস্তই ভীষণভাবে
কষ্টসাধ্য এবং যার জন্য আমরা 80-র দশক থেকে এই আন্দোলন আমরা করে আসছি। কিন্তু দেখুন কিভাবে আমরা বঞ্চিত হয়ে আছি আজও আমরা বঞ্চিত, কিন্তু আমাদের এই বিকেন্দ্রীকরণের দাবি আজও মেনে নেওয়া হয়নি। প্রথমে যে অজুহাতটা উঠেছিল প্রথম অবস্থায়, যে আমরা যেহেতু কোনো রাজ্য নই, পূর্ণ রাজ্য হিসাবে বরাক ভ্যালি আসামের অন্তর্ভুক্ত, কাজে আমরা এটা পেতে পারি না। ধীরে ধীরে যখন অন্যত্র বিকেন্দ্রীকরণ হতে থাকলো, তখন সেই অজুহাত উঠে গেল। এখন অজুহাত কি? এখন অজুহাত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে গেছে। কোর্টের মাধ্যমে আমি ফাইলিংয়ের মাধ্যমে দাখিল করতে পারি, কিন্তু দাখিল করাটাই আমার মামলার শেষ নয়। দাখিল করার পর আমাকে ওখানে একজন উকিল নিযুক্ত করতে হবে, সেখানে যেদিন তারিখ পড়বে সেদিন আমার উকিল অথবা আমি নিজেকে উপস্থিত থাকতে হবে। সেটা করতে গেলে আমাকে ওখানে গিয়ে প্রথমে যেতে হবে, কতখানি সময়ের দরকার, আমার টাকা পয়সা থাকা দরকার, ওখানে গিয়ে হোটেলে থাকতে হবে, উকিলের খরচা দিতে হবে, সেইভাবে তারিখের পর তারিখ পড়বে। এইগুলোর মূল্যায়ন করা হয়নি। সুতরাং এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের নাগরিকরা, আমাদের এখানকার এত অঞ্চলের যারা মানুষ, তারা তাদের অধিকারের লড়াই, তাদের মর্যাদার লড়াই, তাদের জীবন ধারণের লড়াই, সব কিছুতেই হাইকোর্টের দরকার, কিন্তু তারা যেতে পারে না, পৌঁছাতে পারে না। কিছু মুষ্টিমেয় মানুষ হয়তো পারে, তাদের আর্থিক ক্ষমতা আছে, তারা পারে, কিন্তু বেশিরভাগ মানুষই পারছে না। সেই দিকগুলোকে বিবেচনা করা হয়নি। কাজেই এই হচ্ছে আসল কারণ, এবং এই নিয়ে আমরা লড়াই করে আসছি, এবং এই লড়াই করে আসলেও কোনো ফল আসছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা কিছু কিছু সাড়া পেয়েছি, পাইনি যে তা নয়, কিন্তু সেই সাড়াগুলো তেমন সাফল্যতার দিকে নিয়ে যাচ্ছে না। রাজ্য সরকারকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে, এবং হাইকোর্টের, কারণ এইটাতে একটা কথা আছে, রিঅর্গানাইজেশন অ্যাক্টে বলা আছে, যেহেতু আগেই আমি বলেছি যে যখন গুয়াহাটি হাইকোর্ট স্থাপিত হয়েছিল তখন এই বিস্তীর্ণ এলাকা জুড়ে, যেখানে কোনো রাজ্য ছিল না, এই সমস্ত কিছু আসামের প্রশাসন কেন্দ্রিক ছিল। ধীরে ধীরে দেখুন 6টা-7টা রাজ্য হলো, বিকেন্দ্রীকরণ হলো সবখানে, কিন্তু আমাদের এই বরাক ভ্যালির ক্ষেত্রে আমরা বঞ্চিত। তো এই যে আমাদের এখানে সব কিছু প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও আমাদের মামলার সংখ্যা প্রায় 4000 থেকে 5000, যেখানে ত্রিপুরাতে যখন বিকেন্দ্রীকরণ করা হয়েছিল মাত্র সংখ্যা ছিল 3000। মেঘালয়ের দূরত্ব আপনারা জানেন গুয়াহাটি থেকে কতখানি, 100-150 কিলোমিটার হবে বা 200 কিলোমিটার হবে। আমাদের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। আমাদের এই যে ফ্যাক্টরসগুলো আমাদের পক্ষে, আমাদের অনুকূলে সব কিছু রয়েছে, অথচ আমাদের এই দাবিকে সমর্থন করা হয় না। তো এই যে দিকগুলো মেনে নেওয়া যায় না, এবং আমরা মনে করি যে এই উপত্যকার মানুষ যদি এক হয়ে আমরা যদি লড়াই করি এবং আমরা যদি বৃহত্তর আন্দোলনের দিকে যাই, তাহলে আমাদের দাবি নিশ্চয়ই মেনে নেওয়া হবে। কারণ আমরা দেখেছি যে আগেও আমরা আন্দোলন ছাড়া কিছু পাইনি, আন্দোলন করেই আমাদেরকে সব কিছু আদায় করতে হয়। হয়েছিল তখন সেই বিদ্যালয়ের ছাত্রদের থেকে শুরু করে সমাজের সকল ক্ষেত্রের ব্যক্তিরা তাতে সামিল হয়েছিলেন। ঠিক তেমনিভাবে এই যে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনার জন্য সমাজের সকল শ্রেণীর ব্যক্তিকে ইনভলভ করতে হবে, তাদেরকে যুক্ত করতে হবে, তাহলেই এই আন্দোলন আর সঠিক দিকে এগিয়ে যাবে, সফলতার মুখ দেখবে। আমি আহ্বান করব যে আজকে যেরকম ইন্টেলেকচুয়াল মিট হয়েছে, ঠিক তেমনি ভাবে ইন্টেলেকচুয়াল মিট না করে নাগরিক সভা করার জন্য, এবং সেটা অসম বিশ্ববিদ্যালয় হতে পারে, যেখানে প্রায় 2000-এর মতো রিসার্চ স্কলার্স আছে যারা পিএইচডি করছে, যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও এসছে, যেখানে আর কয়েক হাজার ছাত্র রয়েছে যাদের একটা বিশাল বড় ভূমিকা থাকতে পারে সেখানে। সুতরাং আসাম বিশ্ববিদ্যালয় এরকম একটা আর মিট করার জন্য আমি আহ্বান করব যে বরাক উপত্যকার অন্য যেসব
আর প্রতিষ্ঠান আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন এসএস কলেজে আমরা এরকম একটা নাগরিক সভার আয়োজন করতে পারি, যেখানে হাইলাকান্দি শহরের এবং হাইলাকান্দি জেলার বিশিষ্ট ব্যক্তিদেরকে সেখানে সামিল করতে পারি এবং তৎসঙ্গে বিশেষ করে যারা কলেজ পড়ুয়া ছাত্র আছে তাদেরকে সামিল করতে পারি। ঠিক তেমনি শ্রীভূমি শহরেও আমরা করতে পারি, পাতারকান্দিতে করা যেতে পারে। এরকম সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে যদি যুক্ত করা যায় এবং যদি আমাদের আন্দোলনের বিকেন্দ্রীকরণ হয়, তখনই আমরা গুয়াহাটি হাইকোর্টেরও বিকেন্দ্রীকরণ পেতে পারি। তার আগে সেটা সম্ভব না। সুতরাং আন্দোলনকেও কেন্দ্রিক করতে হবে, তখনই সেটা সফল হবে। আমরা এখন অলরেডি দেখেছি যে বরাক উপত্যকায় মিনি সেক্রেটারিয়েট হয়েছে। সুতরাং যদি আমরা সঠিকভাবে আন্দোলনকে সঠিক দিকে নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আর গুয়াহাটি হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ পাওয়া কষ্টসাধ্য হবে না। আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যখন আর যে মামলাধীন যে সব মামলার যেগুলো আছে সেগুলোর সংখ্যা যদি আমরা দেখি কয়েক কোটি ছাড়িয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টও সেটা রিয়েলাইজ করছে যে পূর্ণাঙ্গ বেঞ্চ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সবগুলো মামলা নিষ্পত্তি করতে পারছে না, বছরের পর বছর ধরে চলছে। বিভিন্ন হাইকোর্ট এবং লোয়ার কোর্টেও আর সেই বিচার সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছচ্ছে না। আমরা জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এবং সেটা যদি হয় তাহলে আজকে ডিভিশন বেঞ্চেরও দরকার আছে, গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চের এখানে বরাক ভ্যালিতে দরকার আছে। এবং আমি তো ভাবি শুধু গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ কেন হবে বরাক উপত্যকায়, সেই সঙ্গে সুপ্রিম কোর্টেরও আজকে বিভিন্ন বেঞ্চ থাকা দরকার। শুধুমাত্র দিল্লিতে গিয়ে আর সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে আর ন্যায়ের জন্য যাবে, সেটাও কষ্টসাধ্য। সুতরাং এইমস যদি আজকে শুধুমাত্র দিল্লিতে না থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আসতে পারে, বিভিন্ন জায়গাতে স্থাপন হতে পারে, গুয়াহাটির চাংসারিতেও হতে পারে, তাহলে সুপ্রিম কোর্টের বেঞ্চ থাকা দরকার। তাহলেই বিচার সঠিক সময়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেমন করে গঠন হবে। সে নিয়ে সরকার 4 সেপ্টেম্বর 1981-এ রিটায়ার্ড জাস্টিস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যশবন্ত সিং এর মাধ্যমে এক কমিশন গঠন করে, যে কমিশনের নাম হচ্ছে যশবন্ত সিং কমিশন। এছাড়াও কর্ণাটক রাজ্যের 3টি বার অ্যাসোসিয়েশন মিলিয়ে ফেডারেশন অফ বার অ্যাসোসিয়েশন নাম দিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করে, যে সেই মামলার নাম্বার হচ্ছে WBC নাম্বার 379/2000, এবং সেই মামলায় 24 জুলাই 2000 সালে জাজমেন্ট প্রনাউন্স করে দেশের অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়া। এবং এই রায়ের উপর ভিত্তি করে এবং যশবন্ত কমিশনের যে রিপোর্ট ছিল, যে রিপোর্ট দাখিল করা হয়েছিল 30 এপ্রিল 1985 সালে, প্রায় 25 লক্ষ টাকা সরকারের ব্যয় করে, এই রিপোর্টের উপর ভিত্তি করে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ভিত্তি করে হাইকোর্টের বেঞ্চ গঠনের প্রক্রিয়া নির্ধারণ করা হয়। সেই প্রক্রিয়া অনুসারে প্রক্রিয়াটি হচ্ছে যে প্রথমে রাজ্য সরকারের জুডিশিয়ারি ডিপার্টমেন্ট হাইকোর্ট থেকে মতামত নিতে হবে চিফ জাস্টিসের কাছ থেকে, যে এখানে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা যায় কিনা। হাইকোর্টে যখন একটা পত্র লিখবে রাজ্য সরকার, সেই পত্রের উপর ভিত্তি করে হাইকোর্ট প্রথমে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির মিটিং করবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির অ্যাপ্রুভাল পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে রাজ্য সরকার জুডিশিয়াল ডিপার্টমেন্ট থেকে একটা পত্র দিতে হবে হাইকোর্টকে। হাইকোর্ট পত্র পাওয়া মাত্রই অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির বৈঠক আহ্বান করবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির বৈঠকের পর সেটাতে আবার অ্যাপ্রুভ করতে হবে ফুল কোর্ট কমিটির মিটিংয়ে, অর্থাৎ যে হাইকোর্ট হবে, হাইকোর্টের আন্ডারে থাকবে, সেই হাইকোর্টের একটা ফুল কোর্ট কমিটির মিটিং হবে, সেখানে অ্যাপ্রুভালের প্রয়োজন পড়বে। এই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি এবং ফুল কোর্ট কমিটির মিটিং এর যে অ্যাপ্রুভাল, সেটা হচ্ছে কনসেন্ট অফ দ্য কনসার্নড হাইকোর্ট। এই কনসেন্টটা আবার কনভে করবে জুডিশিয়াল ডিপার্টমেন্টকে। জুডিশিয়াল ডিপার্টমেন্ট সেই কনসেন্ট পাওয়ার পর স্টেট ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নেবে। স্টেট ক্যাবিনেটের অ্যাপ্রুভাল পাওয়ার পর রেফারেন্স পাঠাবে রাজ্যপালের কাছে। রাজ্যপালের রেফারেন্স আসার পর কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকার একটা পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণ করবে। কেন্দ্র সরকার সেই পূর্ণাঙ্গ প্রস্তাব পাওয়ার পর ওদের যদি কনসেন্ট থাকে, তবে রাষ্ট্রপতি সচিবালয়ে পাঠানো হবে সেটাতে সিলমোহর দেওয়ার জন্য এবং একটা অর্ডার পাস করার জন্য। রাষ্ট্রপতি যখনই অর্ডার পাস করবেন এবং যখনই অর্ডারটি গেজেট নোটিফাই হবে, তখনই আমরা বেঞ্চ পাওয়ার অধিকারী হব। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমি প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বরাক উপত্যকায় কেন হাইকোর্টের বেঞ্চের প্রয়োজন রয়েছে। তার বিভিন্ন কারণ পূর্ববর্তী বক্তারা বলেছেন এবং আপনারা অবশ্যই জানেন। সেক্ষেত্রে যেমন ডিস্টেন্স ব্যারিয়ার 450 কিলোমিটার ডিস্টেন্স, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, পপুলেশন প্রেশার রয়েছে, 15 লাখ পপুলেশন রয়েছে বরাক ভ্যালিতে, পেন্ডিং কেসেস এর প্রেশার রয়েছে, অ্যাক্সেস টু জাস্টিস ভায়োলেশন হচ্ছে। এই হচ্ছে 5টি কারণ। আমি শুধুমাত্র পেন্ডিং কেস নিয়ে সামান্য তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব।
আপনারা জানে খুশি হবেন যে বরাক উপত্যকা থেকে গুয়াহাটি হাইকোর্টে মামলার সংখ্যা কত। এতদিন আমরা একটা অনুমান নির্ভর কাজ চালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি একটি আইডিয়া দিয়েছিলাম গুয়াহাটি হাইকোর্টকে সেই মামলার পরিসংখ্যান দেওয়ার জন্য। হাইকোর্ট আমাকে জানিয়েছে যে 10 মার্চ 2026 পেন্ডিং কেসেসের সংখ্যা হচ্ছে 4378। সেই মামলার পেন্ডিং সংখ্যা হচ্ছে 4378। এখন প্রশ্ন হচ্ছে, গুয়াহাটি হাইকোর্টের আওতাধীন আরো 3টি বেঞ্চ রয়েছে। আপনারা সবাই জানেন, কুইমা বেঞ্চ রয়েছে, আইজল বেঞ্চ রয়েছে, ইটানগর বেঞ্চ রয়েছে। কুইমা বেঞ্চের মামলার সংখ্যা হচ্ছে as on 10 মার্চ 2026 পেন্ডিং কেসেস হচ্ছে 1444। আইজল বেঞ্চে হচ্ছে 1029, ইটানগর বেঞ্চে হচ্ছে 3103। এই যে 3টি বেঞ্চের কথা বললাম, এই 3টি বেঞ্চ থেকে আমাদের মামলা অনেক বেশি। 3টি বেঞ্চ মিলিয়ে প্রায় যে সংখ্যা হবে সেই সংখ্যাই আমাদের বরাক উপত্যকা থেকে গুয়াহাটি হাইকোর্টের মামলার সংখ্যা। ছাড়ুন আপনারা বেঞ্চের কথা, গুয়াহাটি হাইকোর্টের আওতাধীন যে পূর্ণাঙ্গ হাইকোর্ট রয়েছে, ত্রিপুরা হাইকোর্ট, মেঘালয় হাইকোর্ট, সেখানে মামলার সংখ্যা কত রয়েছে? as on 10 মার্চ 2026 ত্রিপুরা হাইকোর্টের মামলার সংখ্যা মাত্র 1375। তার থেকে 3 গুণ বেশি মামলা বরাক উপত্যকা থেকে গুয়াহাটি হাইকোর্টে পেন্ডিং রয়েছে as on 10 মার্চ 2026। মেঘালয় হাইকোর্টে এটি একটি পূর্ণাঙ্গ হাইকোর্ট, সেখানে মামলার সংখ্যা, পেন্ডিং মামলার সংখ্যা as on 10 মার্চ 2026 1772। এটা হলো আমাদের গুয়াহাটি হাইকোর্টের আওতাধীন বেঞ্চ বা পূর্ণাঙ্গ হাইকোর্টের একটা পরিসংখ্যান আমি আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরলাম। সুতরাং আমি আজকে একটা সুযোগ পেয়েছি, এটা আপনাদের কাছে উত্থাপন করছি। মুখ্যমন্ত্রী যখন আমাদের জেলা বার সংস্থার 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের অনুষ্ঠানে তিনি এসেছিলেন 24 আগস্ট 2024 ইংরাজি, তখন কিন্তু আমরা দাবিটা উত্থাপন করিনি। আমরা আলোচনা করেছিলাম যে আমরা গেস্ট নিয়ে এসেছি, গেস্টের সামনে দাবি উত্থাপন করবো, এটা ঠিক না, আমরা আমন্ত্রণ করেছি। কিন্তু লক্ষ্মীপুরে যখন এই সুযোগটা পেয়েছিলাম সেখানে এটা উত্থাপন করেছিলাম। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিফ জাস্টিস তখন বলছিলেন যে আজকাল সব কিছু অনলাইনে হয়, এখন আপনার বাড়িও হাইকোর্ট হতে পারে, সুতরাং বাড়ি থেকেও আপনি কেস করতে পারেন। কিন্তু পাল্টা তখন আমার আর বলার কোনো সুযোগ ছিল না, কারণ 2-3 মিনিটের সুযোগ মাত্র আমি পেয়েছিলাম। কিন্তু আমার মানে খুবই একটু উদ্বেগের সঙ্গে বলছি যে এই কিছুদিন আগে দেখলাম ডিব্রুগড়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে, একটা ডিসিশন হয়েছে, হাইকোর্ট মেনে নিয়েছে। তো আমরা তো তার অনেকদিন আগে থেকে ডিমান্ড করছি, তাহলে হঠাৎ করে ডিব্রুগড়ে হোক, আমাদের কোনো আপত্তি নেই, নিশ্চিত ডিব্রুগড়ে হওয়া উচিত। আপার আসাম, ডিব্রুগড়ের কমিউনিকেশনের ব্যাপার আছে, গুয়াহাটি থেকে অনেক দূরে, ডিব্রুগড়ের দাবিটাও জাস্টিফাইড দাবি। কিন্তু আমাদেরটা তো অনেকদিন আগে থেকে, এটা তো মুখ্যমন্ত্রীও জানেন। তাহলে আমাদের এই দাবির প্রতি কোনো ধরনের দৃষ্টি দেওয়া হলো না, এই জিনিসটা কেন হলো? এই অভিমান কিন্তু আমাদের কিন্তু থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক। এবং বরাক উপত্যকাতে যাতে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ যাতে স্থাপন যাতে হয়, এই ব্যাপারে ওনাদের যে উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই ভূমিকা তারা গ্রহণ করবেন, সেই প্রতিশ্রুতি আমাদের কৌশিক রায় মহাশয় সেটা দিয়েছেন। তো এটা শুনে তো নিশ্চয়ই আমাদের খুব ভালোই লেগেছে, কিন্তু এটা যাতে কৌশিক রায়ের মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে না, কারণ কৌশিক রায় তো আমাদের মানুষ, উনি তো আমাদের বরাক উপত্যকার মানুষ, আমাদের একান্তভাবে আমাদের মানুষ। এটা যেন দিসপুর অবধি যায়, এটা যেন গুয়াহাটি হাইকোর্ট অবধি যায়, এটা যাতে গুয়াহাটি হাইকোর্টের যে মহাত্মা গান্ধী রোড যেটা এখন বলা হয়, এটা তো এখন আবার চলে গেছে আপনার নর্থ গুয়াহাটিতে চলে গেছে, যদিও গুয়াহাটি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বিরাট আপত্তি ছিল, অনেক দূরে চলে গেছে, সেটা যাতে সেই অবধি যাতে যায়, এই অনুরোধ আমি বিশেষ করে যারা বিজেপি দলের যে সমস্ত নেতৃবৃন্দরা এখানে আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আমি জানি না আগামীতে সরকার কারা প্রতিষ্ঠা করবে, যারাই প্রতিষ্ঠা করুক, হয় কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে, না হলে বিজেপির নেতৃত্বে সরকার হবে, যেকোনো একটা সরকার হবে, এখানে থার্ড অপশন আর কিছু নেই। তো আমি কংগ্রেসকে বলবো বা বিজেপির যারা আছে তাদেরকে বলবো যে এটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা যাতে দিসপুর অবধি যাতে যায়, সেটা যাতে গুয়াহাটি হাইকোর্ট অবধি এটা যাতে যায়, এই ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। এটা এই ব্যাপারে আমাদেরও ভূমিকা থাকতে হবে, কারণ আমরা চুপচাপ থাকতে তো হবে না। তো পুরো ভিডিওটা আমরা দেখলাম, আমার সাথে রয়েছেন আইনজীবীরা, ওনাদের কাছ থেকে আমরা একটু শুনবো। अब तक हम लोगों ने ये मतलब मीटिंग में जितने चीज़ देखा है और हम लोगों ने एक ही चीज़ मांग कर रहे हैं कि हमारे ड्राफ्ट बिल में एक अलग से बेंचेस बनाया जाए, क्योंकि यहाँ पर कुछ चीज़ें उन लोगों ने मतलब सर लोगों ने बताया है। पहले भी नागालैंड में हो चुका है, मिजोरम में हो चुका है, आइजोल में हो चुका है।
तो हम जो अभी डिमांड करें वो मतलब हमारे लिए लीगल भी है, जितनी चीज़ अभी तक हमें समझ आई, ठीक है। तो हम एक ही चीज़ चाह रहे हैं, और जितने भी लोग इधर पे बैठे हैं वो सारे लोग एक ही चीज़ चाह रहे हैं कि एक सेपरेट हमें दिया जाए, और ये लीगली भी हम मानते हैं। इसके लिए आप लोग भी यही चाहते हो तो हमारे साथ जुड़े रहे, और ये चीज़ हम थोड़ा आगे लेके जाने के लिए कोशिश करेंगे, ठीक है ना। থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল, সাথে থাকুন ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ডিমান্ড যেটা সেটা যেন ফুলফিল হয়। আপনারা সবাই সাপোর্ট করবেন, আপনাদের সবার সাহায্য সহযোগিতায় আমাদের এই হাইকোর্ট বেঞ্চটা বরাক ভ্যালিতে একটা সুইটেবল প্লেস দেখে অবশ্যই আসবে। সাথে থাকুন, দেখতে থাকুন। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল।